বলা হয়? 26 নম্বর প্রশ্ন আমরা চলে যাবো সরাসরি। এখানে 26 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে যে সমুদ্রের তলদেশের পলি রাশিকে কি বলে? আমাদের সমুদ্র আছে, সেই সমুদ্রের তলদেশে বিভিন্ন পলি পড়ে থাকে, কাদা পড়ে থাকে ইত্যাদি। তো সেই পলি রাশিকে কি বলা হয়? কাদা বলা হয়, নুড়ি বলা হয়, অজ বলা হয়, বালি বলা হয়। তো সেই পলি রাশিকে বলা হয় অজ, OOZE, অজ। অজ বলে আমরা বলে থাকি। 27 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা বাড়ার সাথে সাথে জলের চাপ বা প্রেসার কি হয়? কমে যায়, অপরিবর্তিত থাকে, বৃদ্ধি পায়, প্রথমে বাড়ে তারপর কমে? তো সমুদ্রের গভীরতা যত বাড়বে তত কিন্তু তার যে জলের প্রেসার সেটা কিন্তু বৃদ্ধি হবে, বাড়বে। তো উত্তর হবে আমাদের গো। 28 নম্বর প্রশ্ন, একটি সামুদ্রিক খন্ড বা খাদের গড় গভীরতা কত হতে পারে? 200 মিটার, 200 মিটারের কম, 200 থেকে 1000 মিটার, 3000 থেকে 6000 মিটার, 6000 মিটারের বেশি? তো গড় গভীরতা কিন্তু উত্তর আমাদের ঘ, 6000 মিটারের বেশি কিন্তু হতে পারে। আমাদের পৃথিবীর সবচেয়ে গভীরতম খাদ কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ। এটি কিন্তু 11 মানে মিটার না কিলোমিটার, 11 কিলোমিটার প্রায়। 29 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের স্বচ্ছতা কিসের ওপর নির্ভর করে? তাপমাত্রা, লবণতা, পলি ও প্লাঙ্কটনের পরিমাণ, সমুদ্রের স্রোত? তো উত্তর গো, পলি ও প্লাঙ্কটনের পরিমাণ। এখানে পলি যত থাকবে, তো পলি ও প্লাঙ্কটন যত বেশি থাকবে তত কিন্তু পানি গাবড়া হবে। তো পলি প্লাঙ্কটন যদি পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু এটা স্বচ্ছ এবং কাজল হবে। 30 নম্বর প্রশ্ন, টাইডাল ব্যারেজ বা টিডাল ব্যারেজ কি উদ্দেশ্যে বানানো হয়? টিডাল বলতে যে সমুদ্র জোয়ার ভাটা হয়, সেই জোয়ারের ব্যারেজগুলি কি কিছুর জন্য তৈরি করা হয়? মৎস্য চাষ, বন্দর নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, লবণ উৎপাদন? তো টিডাল ব্যারেজ সাধারণত জোয়ার বিদ্যুৎ সে তৈরি করার জন্যই উৎপাদন হয়। তো বিদ্যুৎ উৎপাদনের জন্য এই টিডাল ব্যারেজগুলি তৈরি করা হয়েছে। উত্তর গো। 31 নম্বর প্রশ্ন, সমুদ্রের কোন অঞ্চলে সর্বাধিক মৎস্য ক্ষেত্র গড়ে উঠেছে? গভীর সমুদ্র সমভূমিতে, সমুদ্র খন্ড বা সমুদ্র খাতে, মহিষপান অঞ্চলে, মধ্য মহাসাগর, শৈলশিরাতে? তো উত্তর হবে মহিষপান অঞ্চলে। 32 নম্বর প্রশ্ন, একটি মগ্নচড়া বা ফিশিং ব্যাংক এর উদাহরণ কি? ডগাস ব্যাংক, মারিনা টেঞ্চ, মধ্য আটলান্টিক শৈলশিরা, সুন্দা টেঞ্চ? সুন্দা খাত, কোনো খাতে কিন্তু কোনো মগ্নচড়া কোনো ফিশিং বা কিছু গড়ে ওঠে না। এটা উত্তর হবে কো, ডগাস ব্যাংক। এবং কানাডার গ্র্যান্ড ব্যাংক এগুলি কিন্তু একটি মগ্নচড়া, সেখানে প্রচুর পরিমাণে ফিশারিজ ও গ্যাস শিয়া গাছ উৎপন্ন হয়। 33 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের উলম্ব পরিচালন বা ভার্টিক্যাল সার্কুলেশন কিসের দ্বারা প্রভাবিত হয়? বায়ুপ্রবাহ, লবণতা ও উষ্ণতার পার্থক্য, জোয়ার ভাটা, অগ্নিগিরির অগ্নুৎপাত? তো এটি কিন্তু উত্তর হবে আমাদের খ, লবণতা ও উষ্ণতার পার্থক্য। 34 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণ কি? প্রধান কারণ কি? নদীর দ্বারা জলের পরিমাণ বৃদ্ধি, সমুদ্র অঞ্চলের বরফ গলে যাওয়া, ভূগর্ভস্থ জলের ব্যবহার বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি? তো সমুদ্রের জলস্তরের বৃদ্ধির কারণ হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া। তোর খ। 35 নম্বর প্রশ্ন, কয়াল কি? একটি সামুদ্রিক পর্বত, একটি লবণাক্ত হ্রদ বা উপহ্রদ যা সমুদ্রের সাথে সংযুক্ত, একটি সামুদ্রিক স্রোত, একটি সামুদ্রিক খাদ বা খন্ড? তো কোয়াল হলো একটি লবণাক্ত হ্রদ বা উপহ্রদ যা সমুদ্রের সাথে সংযুক্ত হয়ে থাকে। আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার বৃহত্তম কোয়াল হলো চিল্কা হ্রদ। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা ভারতের ম্যাপ এবং এখানে চিল্কা হ্রদ এই দেখতে পাচ্ছ, এটা হলো চিল্কা হ্রদ। এটা ভারতের ওড়িশা রাজ্য অবস্থিত। 36 নম্বর প্রশ্নে, একটি মহাসাগরীয় সম্পদ নয়, কোনটি মহাসাগরীয় সম্পদ নয়? মৎস্য সম্পদ, খনিজ তেল, কয়লা, নুডলস? তো মাছ তো সমুদ্রে পাওয়া যায়, খনিজ তেলও পাওয়া যায়, এবং নুডলস যে কোরাল রিফ সেগুলো কিন্তু সমুদ্রে পাওয়া যায়, কিন্তু কয়লা সমুদ্র থেকে সংগ্রহ করা হয় না। এটি কয়লাটি একটি মাটির তলা থেকে সংগ্রহ করা হয়। উত্তর হবে গো। সমুদ্রের জলের ঘনত্ব কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা ও লবণতা, চাপ, গভীরতা, বায়ুপ্রবাহ? তো সমুদ্রের জলের ঘনত্ব নির্ভর করে তাপমাত্রা ও লবণতার উপর। 38 নম্বর প্রশ্ন, কোন ধরনের বর্জ্য পদার্থ সামুদ্রিক পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর? জৈব পদার্থ, প্লাস্টিক বর্জ্য, কাচের বর্জ্য, কাগজ বর্জ্য? তো
সমুদ্রে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকছি, এগুলি পচনশীল নয়, ফলে সামুদ্রিক মাছ বিভিন্ন জীবজন্তু খেয়ে সেটা মারা যাচ্ছে। 39 নম্বর প্রশ্ন, লোনা জলের চাষকে কি বলা হয়? লোনা জলের চাষ তাকে কি বলা হয়? পিসিকালচার, অ্যাকোয়াকালচার, সেরিকালচার, এগ্রিকালচার। তো তোমরা বুঝতে পারছো যে জলের চাষ, অ্যাকোয়া মানে হচ্ছে জল, তো অ্যাকোয়াকালচার বলা হয় লোনা জলের চাষকে, সেখানে মৎস্য চাষ করা হয় লোনা জলের চাষকে, কিন্তু বলা হয় অ্যাকোয়াকালচার। 40 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের বিয়োজক বা ডিকম্পোজার কারা? ফাইটোপ্লাঙ্কটন, মাছ, ব্যাকটেরিয়া বা ছত্রাক, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। তো বিয়োজক কিন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাক, সমুদ্রে বলো বা স্থলে বলো, এই ব্যাকটেরিয়া ও ছত্রাক কিন্তু বিয়োজকের কাজ করে বা ডিকম্পোজারের কাজ করে। 31 নম্বর প্রশ্ন, মহীঢাল এর নতি বা স্লোপ কত? 1 ডিগ্রি, 2 থেকে 5 ডিগ্রি, 5 থেকে 10 ডিগ্রি, 10 থেকে 15 ডিগ্রি। তো মহীঢালের স্লোপ কিন্তু 1 ডিগ্রি হয়ে থাকে বা 1 ডিগ্রি একটু বেশি হয়ে থাকে। উত্তর হবে ক। সমুদ্র জলের পিএইচ এর গড় মান কত? মানে গড়ে পিএইচ কত? 7.0, 8.1, 6.5, 9.0। তো সমুদ্র জলের যে পিএইচ এর মান সেটা কিন্তু সামান্য ক্ষারীয়, 8.1। উত্তর হবে খ, 8.1। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে মহাসাগরের ভূমিকা কি? তাপমাত্রা সংরক্ষণ ও বন্টন, বায়ুর গতি নিয়ন্ত্রণ করে, পর্বত সৃষ্টি, মরুভূমি সৃষ্টি। পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে মহাসাগর ভূমিকা হলো তাপমাত্রা সংরক্ষণ করে ও সেটাকে বন্টন করে। উত্তর ক। 44 নম্বর প্রশ্ন, লা নিনো এটি একটি কি? লা নিনো এবং এল নিনো দুটি একটি শব্দ ব্যবহার করা হয়। তো লা নিনো এটা কি? একটি উষ্ণ সামুদ্রিক স্রোত, একটি শীতল সমুদ্র স্রোত, একটি বায়ুপ্রবাহ, একটি ঘূর্ণিঝড়। তো লা নিনো হচ্ছে একটি শীতল সামুদ্রিক স্রোত, আর এল নিনো হচ্ছে একটা উষ্ণ সামুদ্রিক স্রোত। সাবমেরিন ক্যানিয়ন বা সাবমেরিন ক্যানিয়ন কোথায় দেখা যায়? গভীর সমুদ্রের সমভূমিতে দেখা যায়, মধ্য মহাসাগরের শৈলশিরাতে দেখা যায়, মহীসোপান ও মহিলার সংযোগস্থলে, সমুদ্র খন্ডের তলদেশে। তো সাবমেরিন যে ক্যানিয়ন সেটা কিন্তু মহীসোপান ও মহিলাদের সংযোগস্থলে দেখা যায়। উত্তর গ। 65 নম্বর প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের প্রধান বৈশিষ্ট্য কোনটি? মধ্য ভারত মহাসাগরের শৈলশিরা, মারিয়ানা খন্ড, আটলান্টিক এস আকৃতি, প্রশান্ত মহাসাগর বলয়। তো ভারত মহাসাগরের বৈশিষ্ট্য কিন্তু এটি হবে না, প্রশান্ত মহাসাগর বলয়, এই প্রশান্ত মহাসাগরের বৈশিষ্ট্য। আটলান্টিক এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর বৈশিষ্ট্য। মারিয়ানা ট্রেঞ্চ এটি প্রশান্ত মহাসাগরে আছে, এটা এলিমেন্টের মাধ্যমে তোমরা করতে পারো। এটার উত্তর হবে ভারত মহাসাগরের শৈলশিরা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ভারত মহাসাগরের শৈলশিরা, এই যে এটা ভারত এবং ভারত মহাসাগরের শৈলশিরা যেমন ভলকানিক ফলে এটা গড়ে রয়েছে। তো 37 নম্বর প্রশ্ন, সামুদ্রিক বাস্তুতন্ত্রের কোন অঞ্চলে ফটিক জোন বা ফটোজোন বলা হয়? যেখানে সূর্যালোক পৌঁছায় না, যেখানে সূর্যালোক প্রবেশ করে এবং সারা সংশ্লেষ হয়, গভীর সমুদ্রের তলদেশে, সমুদ্রের উপরভাগে। তো ফটিক জোন হচ্ছে যেখানে সূর্যালোক পৌঁছায় এবং সারা সংশ্লেষ তৈরি হয়। খ। 38 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ জোয়ার কোথায় দেখা যায়? ফন্ডি উপসাগর, কানাডা বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর, পারস্য উপসাগর। আমাদের সবচেয়ে উচ্চ জোয়ার দেখা যায় ফন্ডি উপসাগর, কানাডা অঞ্চলে, ফন্ডি উপসাগর অঞ্চলে। 49 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলদেশে যে সমস্ত শিলা অত্যন্ত পুরু ও ভঙ্গুর সেগুলো কি? মহীসোপান, মহীঢাল, পাত সীমান্ত, সমুদ্রখণ্ড। তো সেটা তো প্লেট বাউন্ডারি বা পাত সীমান্ত। সমুদ্রের তলদেশে যে সমস্ত শিলা অত্যন্ত পুরু ও ভঙ্গুর সেগুলো কিন্তু পাত সীমান্ত বা প্লেট বাউন্ডারি। 50 নম্বর প্রশ্ন, কোনটি সমুদ্র বিজ্ঞান এর একটি শাখা নয়? বলেছে যে কোনটি সমুদ্র বিজ্ঞানের শাখা নয়? ফিজিক্যাল ওশিয়ানোগ্রাফি, কেমিক্যাল ওশিয়ানোগ্রাফি, বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি, অ্যাস্ট্রোনমি। তিনটি কিন্তু ফিজিক্যাল ওশিয়ানোগ্রাফি এবং কেমিক্যাল ওশিয়ানোগ্রাফি ও বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি এটি কিন্তু সমুদ্র বিজ্ঞানের বা ওশিয়ানোগ্রাফি একটি পার্ট, তিনটি পার্ট। কিন্তু এখানে যে অ্যাস্ট্রোনমি আছে এটি কিন্তু সমুদ্র বিজ্ঞানের পার্ট নয়, এটি একটি মহাকাশ বিজ্ঞানের পার্ট, অ্যাস্ট্রোলজির পার্ট। তো এই ছিল আমাদের 50টি প্রশ্ন, আগের ভিডিওতে 25টি এবং এর পরের ভিডিও 25টি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে অনেক
অ্যানিমেশন ভিডিও রয়েছে যা থেকে তোমরা সহজে বুঝতে পারবে বাংলায়, এবং সমুদ্র স্রোত সম্বন্ধে ভিডিও রয়েছে যা দেখলে তোমরা একবার দেখলে সেগুলি জানতে পারবে এবং বুঝতে পারবে কীভাবে সেখান থেকে প্রশ্ন আসে এবং কোন কোন সমুদ্র স্রোত সেখানে মানে কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কোথা থেকে সেটি উৎপন্ন হয়। এই ছিল আমাদের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে।